কোনো মানুষের সাথে নাকি কিছু সময় কাটালেই তাকে চেনা যায়, এটি অনেকেই বলে। কিন্তু অপর্ণা তার স্বামী ঋষভকে 7 বছরের সংসার জীবনে তাকে চিনতে পারে না। তার স্বামীর এত দিনে কুকর্মগুলো তার চোখে ধরা পড়ে না। তার স্বামী নাকি একে একে তারই প্রাক্তন ছাত্রীদের জীবন নষ্ট করে আসছে। এটি কি আসলেও সত্যি? এদিকে সে তার সন্তান স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছে। এভাবে 7টি বছর পার হয়। এই নিয়ে হইচইয়ের নতুন সিরিজ নষ্টনের সিজন 2 সম্প্রতি রিলিজ পেয়েছে। তবে এখানে সিজন 1 এর শর্ট এক্সপ্লানেশন দিয়ে দিচ্ছি, যাতে সিজন 2 বুঝতে অসুবিধা না হয়। ঋষভ ফিলোসফির জনপ্রিয় একজন শিক্ষক, আর এ হচ্ছে ঋষভের স্ত্রী অপর্ণা। তাদের 7 বছরের সংসার জীবনে 5 বছরের একটি মেয়েও আছে। তাদের নিখুঁত সুখের সংসার, কিন্তু তাদের সুখের সংসারে পুরো মোড় ঘুরিয়ে দেয় ঋষভেরই একজন স্টুডেন্ট গোধূলি নামে একটি মেয়ে। একদিন সে তার স্যার ঋষভের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেয় যে ঋষভ স্যার তার সাথে খারাপ কিছু করেছে। এরপর আমরা জানতে পারি গোধূলি প্রেগনেন্ট ছিল। এর পরপরই দেখতে পাই গোধূলি আত্মহত্যা করেছে, যার কারণে পুলিশ ঋষভকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর অপর্ণা হসপিটালে যায় গোধূলির সাথে দেখা করার জন্য। আসলে অপর্ণা বিশ্বাস করত তার স্বামী নির্দোষ। এরপর গোধূলির মিসক্যারেজ হয়ে যায়। এর পরদিনই সে মারা যায়। ঋষভ জেল থেকে ছাড়া পেলেও অপর্ণার মনে ঋষভকে নিয়ে সন্দেহের দানা বাঁধে। ঋষভ অপর্ণাকে বলে গোধূলি বখাটে ছিল, তার সাথে অনেক ছেলেদের সম্পর্ক ছিল ইত্যাদি। এই পরিস্থিতিতে অপর্ণার পাশে তার বন্ধু নম্রতা ও তার বয়ফ্রেন্ড ছিল। অপর্ণা গোধূলির বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারে তার একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক ছিল। একদিন হঠাৎ লোকটি তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর তারা গোধূলির বাড়িতে যায়। তার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। সে তার চাচা চাচির কাছেই বড় হয়েছে। গোধূলির চাচাতো বোন প্রত্যুষার থেকে তারা জানতে পারে প্রতিদিন তার দিদির কারোর সাথে ফোনে কথা কাটাকাটি হতো। তার থেকে বয়সে অনেকটাই বড় এক লোকের সাথে তাকে রাস্তায় দেখেছে। অপর্ণা ঋষভের ছবি দেখিয়ে বলে এই সে কিনা। প্রত্যুষা বলে এই লোকটি সে। অপর্ণার সন্দেহ সত্যি হয়। অপর্ণা ঋষভকে ডিভোর্স দেবে বলে ঠিক করে। সে ঋষভের কলেজে গিয়ে সাসপেনশন পিটিশনে সাইন করে আসে। আর সে ঠিক করে নেয় তার মেয়েকে নিয়ে সে একেবারে আলাদা হয়ে যাবে। আর এখানে সিজন 1 শেষ হয়ে যায়। এরপর সিজন 2-তে দেখানো হয় অপর্ণা পরদিন সকালে তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর সে দেখে ঋষভ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের সবাই সঙ্গে সঙ্গে ছুটে আসে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর এই ঘটনার ঠিক 10 ঘন্টা আগে দেখানো হয় যে অপর্ণা আবার মা হতে চলেছে। এই পরিস্থিতিতে অপর্ণার কাছে এটি মোটেও খুশির খবর ছিল না। এদিকে ঋষভ অপুর ওপর চিৎকার চেঁচামেচি করে জানতে চায় সে কেন সিগনেচারটি করেছে, কারণ এই সিগনেচারের জন্য ঋষভের চাকরি চলে যেতে বসেছে। কিন্তু অপর্ণা সে তার সিদ্ধান্তে অটল। সে মনে করে সে যা করেছে ঠিকই করেছে। সে তার বান্ধবী নম্রতাকে বলে তার একটি বাড়ি ভাড়া লাগবে এবং একটি চাকরি লাগবে। যদিও তার একটা শাড়ির বুটিকের ব্যবসা ছিল, কিন্তু এই ব্যবসাটাই তার একা সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। এরপর ঋষভের এক সহকর্মীকে দেখানো হয় যিনি কোনো এক ডক্টরের সাথে ফোনে কথা বলছে। এদিকে অপর্ণা তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথেই দেখে তার স্বামী আত্মহত্যার ঘটনাটা। তাই নর্মালি সে এই পরিস্থিতিকে উপেক্ষা করে চলে যায় না। তারা সবাই ঋষভকে হসপিটালে নিয়ে আসে। নম্রতা আর সৌম্য হাসপাতালে আসে তার বান্ধবীকে মনোবল দেওয়ার জন্য। এখানে ঋষভের ভাই রিতম তাদের দেখে বিরক্ত হয়। সে মনে করে তাদের উস্কানিতে তার ভাইয়ের সংসার ভাঙছে। অন্যদিকে নম্রতা ও সৌম্য অপর্ণার উকিলের সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি অপর্ণা যে ডিভোর্স ফাইল করেছিল তার নোটিশটা এখনো পাঠানো হয়নি। উকিল বলেন ভাগ্যিস পাঠানো হয়নি, না হলে তো আরো বড় কোনো বিপদ হয়ে যেত। নম্রতা বলে অপর্ণা কিন্তু ডিভোর্স থেকে সরে আসছে না। ঋষভ সুস্থ হলে অপর্ণা এখানে আবার আসবে। উকিল বলেন অন্য কোনো মেয়ের কারণে ওনার স্বামীর বিরুদ্ধে এফআইআর করাটা ঠিক হয়নি, তাও আবার এই অবস্থায়। অপর্ণার স্বামী তো এখন রিগ্রেট করছে। এটি যেহেতু ফ্যামিলি ম্যাটার, নিজেদের মধ্যে কথা বলে মানিয়ে নেওয়াই ভালো। এখানে আমরা আরো একটি বিষয় জানতে পারি যে অপর্ণা গোধূলির যে কেসটা ক্লোজ হয়ে গেছিল সেটা আবার ওপেন করতে চায়। উকিল বলে এখানে কিন্তু গোধূলির হয়ে সাপোর্ট করার কেউ নেই, তাই অপর্ণাকে পুরো বিষয়টা একাই হ্যান্ডেল করতে হবে।
এরপর অপর্ণা ঋষভকে হসপিটালে দেখতে যাবে, তখনই মিঠির স্কুল থেকে কল আসে যে মিঠি পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে, তাকে এক্ষুনি যেতে বলে। অপর্ণা টেনশনে খুব দ্রুত মিঠির স্কুলের দিকে রওনা হয়। এরপর ঋষভের কলেজের সিন দেখানো হয় যেখানে তার কলিগরা ঠিক করে তারা সবাই হাসপাতালে তাকে দেখতে যাবে। একজন প্রফেসর বলেন এই কলেজে একজন নতুন স্টাফ জয়েন করেছে, নাম সুরমা, শিক্ষিত এবং ভালো মেয়ে, এসব কথাবার্তা বলে। এর মধ্যে সুরমা চলে আসে একটি ফুলের তোড়া নিয়ে, যেটি সেই প্রফেসর ম্যাম তাকে আনতে বলেছিল। সুরমা জানায় কলেজের কাছাকাছি একটি বাড়ি ভাড়া খুঁজছে, সে ও তার মা থাকবে, তার বাবা নেই। এর আগে সুরমা অন্য কলেজে গ্রুপ স্টাফ হিসেবে চাকরি করত, সে বদলি হয়ে কলকাতায় এসেছে। এরপর ঋষভের সেই কলিগরা তাকে দেখতে ফুল নিয়ে হাসপাতালে যায়, আর তখনই ঋষভের হাঁচি শুরু হয়ে যায়। অন্যদিকে অপর্ণা আর নম্রতা মিঠির স্কুলে যায়, গিয়ে দেখে মিঠির কিছুই হয়নি, সে একদম ঠিক আছে। তার ক্লাস টিচার এসে বলেন মিঠি তো ঠিকই আছে। অপর্ণা বলে কিন্তু আমার কাছে তো ফোন এসেছিল স্কুল থেকে। মিঠির ম্যাম বলে আমাদের এখান থেকে কেউ কল করলে সেটি অফিসিয়াল নাম্বার থেকে করতো, কোনো ব্যক্তিগত নাম্বার থেকেই করতো না। অপর্ণা সেই নাম্বারে আবার কল করলে আনরিচেবল বলে। তারা ভাবতে থাকে তাদের সাথে এমন প্র্যাঙ্ক কি করলো, আর কেনই বা করলো। এরপর তারা হাসপাতালের দিকে যায়, তারা এসে দেখে ঋষভের এমন অবস্থা। তখনই অপর্ণা দেখতে পায় সেই গ্ল্যাডিওলা ফুলের তোড়া যেটা তার কলিগরা এনেছিল। মূলত সেই কারণে ঋষভের হাঁচি শুরু হয়ে গেছে। এই ফুলে ঋষভের অ্যালার্জি আছে, যার কারণে অপর্ণা ফুলটি সরিয়ে ফেলে। আসলে ঋষভের ক্লোস্ট্রোফোবিয়া ছিল, যার জন্য বিষয়টি আরো বাড়াবাড়ি হয়ে গেছিল। এরপর ঋষভ ঠিক হয়ে যায়। এরপর ওই দিন রাতে ঋষভের ভাইয়ের স্ত্রী স্মিতা অপর্ণাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ভুল তো মানুষ মাত্রই হয়, সে তো এখন রিগ্রেট করছে, তোমাকে ভালো না বাসলে সে আত্মহত্যা করতো, তাকে ক্ষমা করে দাও। তুমি অন্য একটা মেয়েকে জাস্টিস পাওয়ানোর জন্য নিজের সংসার কেন ভাঙবে? অপর্ণা বলে আমাদের সাজানো গোছানো সংসারের আড়ালেই এই গোধূলিদের মতো মেয়েদের জাস্টিস আটকে যায়, যেটা আমাদের অপরাধ। এরপর তার শাশুড়ি তাকে ফোর্স করতে থাকে এফআইআরটা তুলে নেওয়ার জন্য, কিন্তু অপর্ণার কিছু করার নেই। সে গোধূলির জাস্টিসের জন্য লড়বে, সেটা সে ঠিকই করে নেয়। এর পরদিন সে কোর্টে যায়। এই কেসের অন্যতম সাক্ষী গোধূলির খুড়তুতো বোন প্রত্যুষা। তাকে কোর্টে আসার কথা ছিল, কিন্তু সে সেখানে আসে না। এখানে আমরা দেখতে পাই তার মা বাবা তাকে আসতে দেয় না। তাদের এই নিয়ে মহল্লায় কথা হবে, সে ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, তার ভবিষ্যৎ নষ্ট হবে। এই নিয়ে তারা তাকে বোঝায়, যার জন্য এই কেসটি নিয়ে বেশি দূর এগোনো যায় না। অন্যদিকে আমরা দেখি ঋষভ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তার প্যানিক অ্যাটাক শুরু হয়, কারণ ঘরে এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ডক্টর আসলে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সেখানে অর্পণা চলে আসে। সে বলে এসি কেন বন্ধ করে দেওয়া হয়েছিল, এসি ছাড়া রাখলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন নার্সটি বলে ঋষভের বাড়ি থেকেই ফোন করে বলা হয়েছিল যে এসিটা বন্ধ রাখতে, কারণ তাতে নাকি ঠান্ডায় তার কষ্ট হয়। এ নিয়ে অপর্ণা ভাবতে থাকে যে এই বিষয়টি বাড়ির কেউ বলতে পারে না, কারণ তারা জানে যে তার ক্লোস্ট্রোফোবিয়া আছে। এদিকে রিতম অপর্ণাকে দোষারোপ করে যে সে তার দাদার ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য তাকে মারার চেষ্টা করছে। এরপর নম্রতা ও অপর্ণা ভাবতে থাকে মিঠির স্কুলের দিকে সরিয়ে দেওয়া, এসি বন্ধ করার বিষয়টা, আর সেই গ্ল্যাডিওলা ফুলের রহস্য। এইসব নিয়ে তাদের মনে বিশাল কৌতূহলের সৃষ্টি হয়। অপর্ণা চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে এগুলো কে করলো আর কেনই বা করলো। নম্রতা এসে অপর্ণাকে এসে আগন্তুকের ব্যাপারে বলে যে কিনা মিঠির স্কুল থেকে কল করেছিল, কিন্তু মিঠির কোনো ক্ষতি করেনি। অপর্ণা মিঠির স্কুল থেকে কল করা সেই নাম্বারটি ট্রু কলারে চেক করে দেখে মনোরমা বিশ্বাস বলে সেটি একজন মহিলার নামে রয়েছে। এবার সুরমা ও তার মাকে দেখি, তারা আগে জমশেদপুরে থাকতো। সুরমার বাবা একটি কলেজের স্টাফ হিসেবে চাকরি করতেন। তার বাবা মারা যাওয়ায় সেই চাকরিটি সুরমা পায়। তারপরেই বদলি হয়ে সুরমা কলকাতায় চলে আসে। এখানে আমরা বুঝতে পারি যে সুরমা তার মাকে একটি টাচ ফোন কিনে দিয়েছে, যেটি চালাতে তার মায়ের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যার জন্য তার মা বলে আমার আগের বাটন ফোনটাই ঠিক ছিল। তার মা তাকে বলে কাল ডাক্তারের কাছে যেতে হবে, তাই প্রেসক্রিপশনগুলো ঠিক করে রাখতে বলে। এরপর আমরা সেই প্রেসক্রিপশনের নামটা দেখতে পাই মনোরমা বিশ্বাস নামে, এবং টেবিলের ড্রয়ারে একটি পুরনো বাটন ফোন। তার পাশে দেখতে পাই ঋষভের ছবি রাখা আছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই পুরো ঘটনার সাথে সুরমা কোনো না কোনোভাবে জড়িত। এরপর সুরমা একটি ক্যাসেটে
ঋষভের রোমান্টিক কবিতার লাইন শোনে। এরপর আমরা দেখি সুরমা ও তার মা সেই বাড়ি থেকে একটি নতুন বাসাতে শিফট হয়, যাতে বাড়িটি কলেজের কাছাকাছি হয়। এরপর আমরা জানতে পারি সুরমা ঋষভের বাড়ির উল্টো দিকে হালদার বাড়িতে ভাড়া নিয়েছে। আসলে এখানে সুরমার সাথে ঋষভের কি সম্পর্ক, তার কি উদ্দেশ্য যে সে এই সব কাণ্ড করে যাচ্ছে। অন্যদিকে অপর্ণা হসপিটালে গিয়ে খোঁজ করে যে এসি বন্ধ করার জন্য যে ফোন এসেছিল সেটি পুরুষ কণ্ঠে নাকি মহিলা কণ্ঠে করেছিল। তারা বলে মহিলা কণ্ঠে, কিন্তু ফোন নাম্বারটি খুঁজে পাওয়া যায় না, কারণ হাসপাতালে এত ফোন কলের মধ্যে নর্মালি নাম্বারটির খোঁজ পাওয়া যায় না। এরপর অপর্ণা ভিজিটিং আওয়ার্সে ঋষভের সাথে দেখা করতে গেলে সে দেখতে পায় অলরেডি কেউ একজন তার সাথে কথা বলছে। তাদের কথা শুনে অপর্ণা চমকে যায়। সেখানে সে দেখে ঋষভের কলিগ অর্থাৎ তার বন্ধু প্রশান্ত বসে আছে এবং তাদের কথা শুনে জানতে পারে ঋষভের আত্মহত্যা পুরোটাই সাজানো নাটক। প্রশান্ত আগে থেকেই একটি ডাক্তারের কাছ থেকে জেনেছিল ঋষভ কটা ঘুমের ওষুধ খেলে অসুস্থ হলেও মারা যাবে না। ঋষভ সেই মতোই কাজ করেছে। ঋষভ বলে, আমাকে কলেজের চাকরি বাঁচানোর জন্য ও সংসার বাঁচানোর জন্য এটি আমাকে করতে হয়েছে। অপর্ণা এসব শুনে বুঝতে পারে যে তাকে হারানোর ভয়, ভালোবেসে বা নিজের অন্যায় বুঝতে পেরে ঋষভ এসব কিছুই করেনি। এই পুরোটাই একটা তার চাল ছিল। এসব ঘটনা শুনেই অপর্ণা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাথা ঘুরে পড়ে যায়। নার্স এবং অন্যরা সবাই সেখানে ছুটে আসে। অপর্ণা ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলে গাইনোকোলজিস্টকে ডাকার জন্য, কারণ সে প্রেগনেন্ট ছিল আর এই কথা কাউকে সে জানায়নি। সেখানে রিতম চলে আসে আর তার প্রেগনেন্টের বিষয়টি জানতে পারে। এরপর বাড়ির সবাই সেটি জেনে অনেক খুশি হয়। এরপর ঋষভের ডিসচার্জ হয়ে যায়। অপর্ণা তাকে বাড়ি নিয়ে আসে। সে বাড়ি এসে দেখে কেউ একজন এক প্যাকেট মিষ্টি দিয়ে গেছে। তাদের হেল্পিং হ্যান্ডকে জিজ্ঞাসা করলে বলে উল্টো দিকের বাড়িতে নতুন ভাড়াটিয়া আসছে, তারাই দিয়ে গেছে। এখানে বোঝা যায় এটি সুরমার কাজ। এরপর ঋষভ ঘরে এসে দেখে তার বিছানার উপরে একটা গিফট রাখা আছে। সে ভাবে এটি অপর্ণা দিয়েছে, কিন্তু অপর্ণা বলে সে এটা দেয়নি, হতে পারে স্মিতা বা রিতম দিয়েছে। ঋষভ বলে চলো আমরা নতুন করে সবকিছু শুরু করি, যে আসবে সে সবকিছু ঠিক করে দেবে। যা শুনে অপর্ণা বলে আর যে আসতো তার। ঋষভ বিরক্ত হয়ে বলে গধূলিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ঋষভ আরো বলে হ্যাঁ, আমার সাথে তার একটা সম্পর্ক ছিল, তার প্রতি আমি অ্যাট্রাকটিভ হয়ে গেছিলাম, কিন্তু বাচ্চাটা আমার নয়। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, আর তোমাকে ভালোবাসি বলেই তো আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, না হলে কেন করতাম বলো? তোমার জন্য আমি প্রাণও দিতে পারি। এই সব সাজানো কথাবার্তা বলে তাকে ভুলানোর চেষ্টা করে, কিন্তু সে তো ভোলাবার পাত্রী একদম নয়। সে জানে যে এই সব তার নাটক। এরপর অপর্ণা চলে গেলে ঋষভ সেই গিফটটা খুলে দেখে যে সেখানে একটা পারফিউম রাখা আছে, আর সেখানে একটা চিরকুটে কিছু লাইন লেখা আছে। সেখানে লেখা রয়েছে মন্ত্রী চেনে রাজায় রাজায়, গন্ধ নিজের সময় সাজায়, কর্ম ফিরে নিজের দিনে, কি সুগন্ধ সে আশ্বিনে। তার নিচে লেখা চেকমেট। এরপর সুরমাকে দেখানো হয় যে সে তার অতীতের কিছু সিন ভাবছে, যেখানে আমরা জানতে পারি যে কিভাবে ঋষভের সাথে সুরমার আলাপ হয়েছিল। সুরমা যখন জামশেদপুরে থাকতো সেখানকার একটা কলেজে স্টাফ হিসেবে চাকরি করত। সেই কলেজে একবার ঋষভও লেকচার দিতে গিয়েছিল। তার লেকচার নাকি সুরমা খুব পছন্দ হয়। সুরমা গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা করতে না পারলেও পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। লাইব্রেরিতে ঋষভের সাথে সামনাসামনি দেখা হলে সুরমা তাকে গিয়ে বলে স্যার, আপনার লেকচার শুনে আমার খুব ভালো লেগেছে। ঋষভ ভাবে সুরমা বোধ হয় এই কলেজের স্টুডেন্ট, কিন্তু সুরমা বলে যে না, আমি এই কলেজের গ্রুপ ডি স্টাফ। আরো বলে আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি, কিন্তু পড়াশোনা করার আমার খুব ইচ্ছা। ঋষভের সুরমাকে অনেক পছন্দ হয়। সে যাওয়ার পথে তাকে জিজ্ঞাসা করে কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করো তুমি? নাইস পারফিউম। সুরমা বলে এটা তার বাবার পারফিউম। তার বাবা মারা যাওয়ার পর সুরমা এটা ব্যবহার করে। এরপর ঋষভ অদ্ভুতভাবে সুরমার শরীরে টাচ করে, তার মাথা থেকে শরীর অব্দি হাত বুলিয়ে দেয়, আর সেই পারফিউমটাই সুরমা ঋষভকে পাঠিয়েছিল। এরপর রাতে অপর্ণা মিষ্টির বাক্স খুলে দেখে তাতেও একটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল সত্যি খোঁজার জন্য অভিনন্দন। এরপর ঋষভের ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে এবং সে কলে সুরমা বলে উপহার ভালো লেগেছে স্যার, এই বলে ফোনটি কেটে দেয়। কল ব্যাক করলে নট রিচেবল বলে। এই নিয়ে ঋষভ চিন্তায় পড়ে যায়।
রিতম ঋষভের কাছে আসলে ঋষভ জানতে চায় পারফিউমটা কি সে দিয়েছে। রিতম বলে না। ঋষভ বারবার সেই পারফিউমটা শুঁকতে থাকে। এরই মধ্যে সুরমা ফোন করে তাকে আবার ভয় দেখায়, কিন্তু ঋষভ বুঝতে পারে না যে এটা কে করছে। রাতে অপর্ণা সেই পারফিউমের শিশিটা ঋষভের ঘর থেকে নিয়ে আসে। সে রিতমের কাছ থেকে জানতে পারে যে বাড়ির কেউ পারফিউমটা দেয়নি, তাহলে কে দিয়েছে। সে এই রহস্যগুলো বের করবে। পারফিউম কে দিল সেটা না জানলেও মিষ্টিটা যে উল্টো দিকের বাড়ির মেয়েটি দিয়েছে সেটা সে জানতো। এর পরদিন সে বাড়িতে যায়, সুরমাকে জিজ্ঞাসা করে মিষ্টির বাক্সে কি চিরকুটটা তুমি দিয়েছিলে। সুরমা বিষয়টা অস্বীকার করে নেয়। এই বিষয়গুলো নম্রতার কাছে অপর্ণা খুলে বলে। নম্রতা বলে তাদের ক্যাফের একজন কাস্টমার টেলিকম কোম্পানিতে কাজ করে, তাকে দিয়ে ফোন নাম্বারটা ট্রেস করিয়ে নেওয়া যাবে যে সেই ফোন নাম্বারের লোকেশনটা কোথায়। এরপর অপর্ণার বাড়িতে ঋষভের কলিগরা আসে ঋষভের সাথে দেখা করতে। যাওয়ার সময় ঋষভের একজন কলিগ গ্ল্যাডিওলা ফুল আনার জন্য অপর্ণাকে আবারও সরি বলে। কলেজের নতুন যে মেয়ে স্টাফটি এসেছে সে তো জানতো না, তাই ফুলটি ভুল করে এনেছিল। এটি শুনে অপর্ণা জিজ্ঞাসা করে নতুন জয়নিং বলতে। তিনি বলেন সে তো তোমাদের পাড়াতে উঠেছে, তার নাম সুরমা। এবার অপর্ণা সব হিসেব মিলে যায়। সে নাম্বারটি ট্র্যাক করে দেখে যে মনোরমা বিশ্বাসের নাম্বার হালদার বাড়িতে দেখাচ্ছে, অর্থাৎ তাদের উল্টো বাড়িতে যেখানে সুরমা থাকে। এবার অপর্ণা একদম শিওর হয়ে যায় যে সুরমা এই সকল বিষয়ে কোনো না কোনোভাবে জড়িত। এরপর অপর্ণা আর নম্রতা সুরমার বাড়িতে যায়। ওই সময় সুরমা বাড়িতে ছিল না। তারা গল্প করতে করতে সুরমার মাকে জিজ্ঞাসা করে সুরমা নামটা তো বেশ সুন্দর, কিন্তু একটু পুরনো ধরনের, তাই না? তখন সুরমার মা বলে হ্যাঁ, নামটি আমার নামের সাথে মিলিয়েই রাখা হয়েছে, আমার নাম মনোরমা। এবার তারা বুঝে যায় যে যে নাম্বার থেকে কল আসে এই সেই মনোরমা বিশ্বাস। অপর্ণা সুরমার মায়ের থেকে নাম্বার চায় আর বলে পাশেই থাকি তো, যদি কোনো দরকার হয়। এই বলে সুরমার মায়ের ফোন নিয়ে তার নাম্বারে একটা মিসড কল দেয়। সেই নাম্বার আর যেখান থেকে কলটি এসেছিল সেই নাম্বারটা মিলিয়ে দেখা হলে তারা দেখে দুটো নাম্বারই আলাদা। সুরমার মা সরল মনে বলে ফেলে আমার পুরনো ছোট ফোন তো চুরি হয়ে গেছে, এটা আসলে নতুন ফোন, নতুন সিম আমাকে দিয়েছে। এটি শুনে নম্রতা ও অপর্ণা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে এই কাজের সাথে সুরমার হাত থাকতে পারে। আবার চিন্তা করে নাকি যে এই ফোনটি চুরি করেছে এটি তার কাজ। এই সকল প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খায়। অন্যদিকে গোধূলির বন্ধুরা মিলে ঋষভের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এরপর তারা গোধূলির জন্য ক্যান্ডেল মার্চ করবে বলে ঠিক করে এবং এই ক্যান্ডেল মার্চে আসার জন্য অপর্ণাকেও ইনভাইট করে। অপর্ণা বলে সে যাবে কিনা সেটা সে পরে জানাবে। এরপর দিন ঋষভের বিছানা গোছাতে গিয়ে সে চিরকুটটি পায় যেটি সুরমা ঋষভকে সেই পারফিউমের বাক্সের সাথে দিয়েছিল। ঠিক তখনই ঋষভের ফোনেই একটা ফোন আসে। অপর্ণা ফোনটি রিসিভ করলে সেখানে সুরমা বলে স্যার গিফটটি পছন্দ হয়েছে এবং কলটি কেটে দেয়। এরপর অপর্ণা সেই নাম্বারটা আর এই মাত্র কলে আসা দুটো নাম্বার মিলে দেখে দুটো নাম্বার একই। এরপর অপর্ণার সব হিসেব মিলে যায়। এসব কাজ সুরমারই, কিন্তু কেন করেছে সেটা তাকে জানতে হবে। সে সুরমার বাড়িতে যায়, তার মায়ের কাছে সুরমার নামে একটি গিফট দিয়ে আসে। সুরমা সেই গিফটটা খুলে দেখে এটা সেই পারফিউম যেটা সে ঋষভকে দিয়েছিল, কিন্তু পারফিউমের বাক্সে একটা চিরকুট ছিল আর তাতে লেখা ছিল কষ্ট থাকে সবার নিজের, তাও যদি আজ মনটা ভিজে যাচ্ছে কোথাও, সামনে এসে জল্পনা হোক, দারুণ আড্ডা গল্প না হোক, সত্যিটুকু টেবিল সাজিয়ে বসুক। এবার সুরমা ঘাবড়ে যায় আর বুঝতে পারে যে অপর্ণা সবকিছু বুঝে গেছে। সুরমা বুঝতে পারে তাদের কষ্টটা একই, তাই সে সিদ্ধান্ত নেয় অপর্ণার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলবে। সে অপর্ণাকে মেসেজ করে যে পরদিন একটি ক্যাফেতে দুজন দেখা করবে। এর পরদিন দুজন দেখা করে এবং অপর্ণাকে সব কথা খুলে বলে যে ঋষভের সাথে সুরমার কেমন সম্পর্ক ছিল। সুরমার সাথে ঋষভের দেখা হওয়ার পর থেকে ঋষভ সুরমার প্রতি খুব অ্যাট্রাকটিভ হয়ে পড়ে। যখনই ঋষভ জামশেদপুরে লেকচার দিতে আসতো সে সুরমার সাথে দেখা করত। এসবের 1 মাস পরে সুরমার বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু ঋষভ তার কথার জালে ফেলে তার ব্রেইন ওয়াশ করে তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতো। এরপর পরই সুরমার সাথে যোগাযোগ কমিয়ে দেয়, সুরমাকে এড়িয়ে চলার চেষ্টা করত, এমনকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিল। সে বলেছিল তার স্ত্রীর সাথে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। সুরমা যখন ঋষভের সাথে যোগাযোগ করে ঋষভ আবার তাকে ম্যানিপুলেট করে তার ব্যক্তিগত ছবি নিয়ে নেয় আর সুরমা তাকে দিয়ে দেয়। এটি ঋষভের যে একটা ফাঁদ হবে সুরমার প্রতি
এটি সুরমা আন্দাজও করতে পারে না। এরপর ঋষভ সুরমার সাথে আরো যোগাযোগ কমিয়ে দেয়। সুরমা যখন বলে তার বিয়ে সামনে চলে এসেছে, তাকে কিছু একটা করতে হবে, আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিন ইত্যাদি, তখন ঋষভ তাকে ভয় দেখিয়ে বলে তুমি বাড়াবাড়ি করলে তোমার ফিয়ন্সের কাছে এই ফটোগুলো চলে যাবে। সুরমার একটি ব্যক্তিগত ফটো তার ফিয়ন্সকে দিয়েও দেয়। এরপর সেই ছেলেটি সুরমার বাড়ি এসে তাকে চর মেরে নানান কথা শুনিয়ে চলে যায়, যার জন্য তার সেই বিয়েটা ভেঙেও যায়। অপর্ণা জানতে চায় ঋষভ কিভাবে তার ফিয়ন্সের নাম্বার পেল। ঋষভ এটা চেয়েছিল, তারা ঠিক করেছিল তার ফিয়ন্সের সাথে কথা বলে নে যে তাদের দুজনের একটা সম্পর্ক আছে। ঋষভ আসলে পুরোপুরি ভাবে সুরমাকে ঠকিয়েছে, যার জন্য মিথ্যের আশ্রয় নিয়েছে। এবার অপর্ণা জানতে চায় তুমি কি ঋষভকে মারতে চেয়েছিলে? কারণ ফুল দেওয়ার ব্যাপারটা, এসি বন্ধ করার বিষয়টা, এই সব কিছু সুরমাই করেছে, এগুলো তো পরিষ্কার। সুরমা বলে না, আমি ওকে মারতে চাইনি। ও যেভাবে আমাকে তিলে তিলে শেষ করেছে, আমিও এভাবে ওর শেষ দেখতে চেয়েছি। এবার অপর্ণার ঋষভ সম্পর্কে আর কোনো কিছুই অজানা থাকে না। সে এবার ঋষভের আসল রূপ সামনে বের করবে বলে ঠিক করে। সে বাড়িতে আসে, সেখানে নম্রতা, সৌম্য সহ বাড়ির সবাই ছিল। অপর্ণা তার সাথে করে সুরমাকে নিয়ে আসে। সুরমাকে দেখে ঋষভের হাত পা কাঁপা শুরু হয়ে যায়। সুরমা তার সাথে এসে গ্ল্যাডিওলা ফুলের তোড়াও এনেছে, যার কারণে তার প্যানিক অ্যাটাকও শুরু হয়ে যায়। এতে সবাই ঋষভের আসল রূপ বুঝতে পারে। এরপর আমরা দেখতে পাই গোধূলির জন্য ক্যান্ডেল মার্চ হচ্ছে। সেখানে অপর্ণা, নম্রতা, সুরমা, গোধূলির বোন প্রত্যুষা, সৌম্য সবাই এখানে এসেছে। এখানে আমরা অপর্ণাকে পরনে সাদা শাড়ি দেখতে পাই এবং কোনো শাখা সিঁদুর ছিল না। এই দেখেই বোঝা যায় ঋষভের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এই সাথে আমাদের সিরিজটির এন্ডিং হয়। এই সিরিজটির গল্প হতে পারে এখনো শেষ হয়নি। পরের কাহিনীটি সিজন 3-তে দেখাবে। সিজন 3টি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করে রাখবেন। আসলে আমরা যাকে ভালোবাসি সেই মানুষটাকে আমরা নিখুঁত মনে করে বিশ্বাস করি। আসলে এই সমাজে কিছু ভদ্র, বেশি লম্পট পুরুষ জাতি আছে যারা দিনের পর দিন নিজের স্ত্রীর অগোচরে অনেক মেয়েকে সর্বনাশ করে আসছে, যার প্রভাব কোনো না কোনো সময় তার সংসারে পড়ছে। তবে হ্যাঁ, ভালো হাজবেন্ডও আছে যাদের শুধু শুধু সন্দেহ করে সংসারে অমঙ্গল বয়ে আনা একেবারে উচিত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সিজন 3 এর এক্সপ্লানেশনের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।